গুড ইভিনিং সবাইকে। দ্য স্কুল অফ অ্যাচিভার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে এসটিজিটির কিছু ইকোনমিক্স ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি 50 এমসিকিউ ক্লাস করব। তো সবাই সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। বাকি যে সাবজেক্টগুলি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, সবগুলির ক্লাসেই আমি নিয়ে আসব। এখন আজকের ক্লাসটা হচ্ছে ইকোনমিক্স এর উপরে। সবচেয়ে প্রথম স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন, মাইক্রো ইকোনমিক্স মেনলি ডিলস উইথ ন্যাশনাল ইনকাম, নাকি এগ্রিগেট ডিমান্ড, নাকি ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট, নাকি ইকোনমিক গ্রোথ? দেখো এখানে বাংলা এবং ইংলিশ দুটোই আছে, দুটো ভার্সনেই আছে। দেখো, মাইক্রো ইকোনমিক্স মানে ব্যষ্টিগত অর্থনীতির প্রধানত কোন বিষয় নিয়ে আলোচনা করে? জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, নাকি ব্যক্তিগত অর্থনৈতিক একক, নাকি অর্থনৈতিক বৃদ্ধি? কি নিয়ে আলোচনা করে? দেখো, মাইক্রো ইকোনমিক্স এর কথা বলছে। মাইক্রো ইকোনমিক্স মানে কি? ক্ষুদ্র অর্থনীতি। তাহলে ক্ষুদ্র অর্থনীতির অংশ কি হবে? ক্ষুদ্র অর্থনীতির অংশ কোনো ব্যক্তির কথাই হবে। এ নাম্বারের মধ্যে যেটা আছে, এ নাম্বার অপশনে ন্যাশনাল ইনকামের কথা বলা হচ্ছে, মানে কি? জাতীয় আয়। তাহলে জাতীয় আয় হচ্ছে কি? ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ। এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড মানে কি? সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদাও কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ। তারপর ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথের বিষয়টা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে কানেক্টেড। কিন্তু বি নাম্বার না সি নাম্বার, দেখো সি নাম্বার হচ্ছে কি? ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট, অর্থাৎ ব্যক্তিগত অর্থনৈতিক একক। তাহলে কোনো ব্যক্তিকে নিয়ে যখন স্টাডি করে সেটা কি? সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, তাহলে এ নাম্বার যে কোশ্চেন সেটার আনসার কি হবে? সি। বোঝা গেল? তাহলে সি নাম্বার হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সেকেন্ড নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সাবজেক্ট ম্যাটার অফ ম্যাক্রো ইকোনমিক্স? তাহলে ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ কি? তাহলে ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে? ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে বৃহত্তর বিষয় নিয়ে। তার মানে এখানে যদি দেখো, ভালো করে লক্ষ্য করো, প্রথম হচ্ছে কি? দেখো, দেখো একটি এখানে কি লেখা আছে? কোনটি ম্যাক্রো না ম্যাক্রো ইকোনমিক্স এর, অর্থাৎ ম্যাক্রো অর্থনীতির বিষয়বস্তু? একটি পণ্যের মূল্য, নাকি একজন ভোক্তার সিদ্ধান্ত, নাকি নাকি মুদ্রাস্ফীতি, নাকি প্রান্তিক অভিযোগ? তার মানে প্রাইস অফ সিঙ্গেল কমোডিটি, নাকি ডিমান্ড অফ এন ইন্ডিভিজুয়াল কনজিউমার, নাকি ইনফ্লেশন, নাকি মার্জিনাল ইউটিলিটি? তাহলে ম্যাক্রোর কথা বলছে কিন্তু। তাহলে ম্যাক্রোর কথা যদি বলে, ম্যাক্রো মানে হচ্ছে কি? বৃহত্তর অর্থনীতি। তাহলে বৃহত্তর অর্থনীতির মধ্যে কোন অংশটা আসে? দেখো, ইনফ্লেশন, যেটা ইনফ্লেশন। আর ভালো করে দেখো, এই যে ইনফ্লেশন, ইনফ্লেশন কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে সম্পর্কিত। বাকি এখানে কি বলেছে? প্রাইস অফ সিঙ্গেল কমোডিটি। সিঙ্গেল কমোডিটি মানে কি? কোন একটি গুডস এর কথা বলছে, একটি বিষয়ের কথা, একটি দ্রব্যের কথা বলছে। কোনো একটি যদি বুঝায় তাহলে এটা মাইক্রোর পার্ট হয়ে যায়। তাহলে সিঙ্গেল কমোডিটি এর প্রাইসের কথা বলছে মানে কি? এটা মাইক্রো ইকোনমিক্স। ডিমান্ড অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার মানে কোনো একটা ব্যক্তির কথা বলছে, এটাও মাইক্রো ইকোনমিক্স এর অংশ। মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি ও মাইক্রো ইকোনমিক্স এর অংশ, কনজিউমার বিহেভিয়ারের মধ্যে তোমরা পড়েছো। আর সি যেটা ইনফ্লেশন, এই ইনফ্লেশন কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট, the term microeconomics was first used by?
মাইক্রো ইকোনমিক্স যে ওয়ার্ড সেটা কে প্রথম ব্যবহার করেন? এটা কি আলফ্রেড মার্শাল, নাকি রাগনার ফ্রিস, নাকি অ্যাডাম স্মিথ, নাকি কেইনস? কি হবে? কি হবে? সবাই সবাই বলো কি হবে? থার্ড নাম্বারের আনসার কি হবে? এখানে আনসার দেওয়া আছে রাগনার ফ্রিস। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো ইকোনমিক্স? কোনটি ব্যষ্টিগত অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? হুইচ ওয়ান ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো ইকোনমিক্স? মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে না এরকম কোনটা? তাহলে দেখো প্রথম আছে, দেখো মাইক্রো ইকোনমিক্স এর বৈশিষ্ট্য যখন পড়েছো সেখানে কি আছে? পার্শিয়াল ইকুইলিব্রিয়াম আছে, মানে কি আংশিক ভারসাম্য। স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ইউনিট, মানে কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করা, সেটাও কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর অংশ। প্রাইস ডিটারমিনেশন, মানে কি কোনো দ্রব্যের দাম নির্ধারণ, সেটাও কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর অংশ। কিন্তু এগ্রিগেট বলেছে, এগ্রিগেট অ্যানালাইসিস মানে কি সামগ্রিক বিশ্লেষণ। সামগ্রিক যখন বলে তখন বুঝতে হবে এটা কিসের কথা বলছে? ম্যাক্রোর কথা। তাহলে এখানে কোশ্চেন বলেছে নট, বলেছেন হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য মাইক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমিক্স এর অংশ নয়। তাহলে এ অংশ, বি অংশ, আবার ডিও অংশ, তাহলে কোনটা অংশ না? তাহলে সি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর অংশ না। ঠিক আছে, তারপর বাংলা এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো ম্যাক্রো ইকোনমিক্স মেনলি স্টাডিজ, ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে? ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে আলোচনা করে? ফার্মস ইকুইলিব্রিয়াম, কোনো ফার্মের কি ভারসাম্য নিয়ে আলোচনা করে, নাকি কনজিউমার বিহেভিয়ার নিয়ে আলোচনা করে, নাকি এগ্রিগেট ভেরিয়েবলস নিয়ে আলোচনা করে, মানে কি সামগ্রিক যে চলরাশি নিয়ে আলোচনা করে, নাকি মার্জিনাল যে কস্ট সেটা নিয়ে আলোচনা করে, অর্থাৎ প্রান্তিক ব্যয় নিয়ে আলোচনা করে? তাহলে কি হবে? ম্যাক্রোর কথা বলছে কিন্তু ম্যাক্রো। তোমরা যারা আনসার যারা পারো তারা বলতে পারো যে 5 নম্বরের আনসারটা কি হবে? কি হবে বলো, রেসপন্স করো, কোনো সমস্যা নেই। কি হবে বলো? সি। সি মানে কি এগ্রিগেট ভেরিয়েবল। কেন এগ্রিগেট ভেরিয়েবল? কেন? হ্যাঁ, সামগ্রিক, সামগ্রিক চলরাশি, কোনো কিছু সামগ্রিককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, কারণ ম্যাক্রো বলছে তো, ম্যাক্রো কি নিয়ে স্টাডি করে? তাহলে ফার্মস ইকুইলিব্রিয়াম তো মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, কনজিউমার বিহেভিয়ারও মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, মার্জিনাল কস্ট এটাও তোমার যে প্রডিউসার এর সাথে যে প্রোডাকশন এবং কস্টের সাথে সম্পর্কিত, যেটা মাইক্রো ইকোনমিক্স এর অংশ। কিন্তু এগ্রিগেট কোনো কিছু বিশ্লেষণ করা সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কি কারেক্ট। তোমরা যারা সি বলেছো কারেক্ট, ভেরি গুড। নেক্সট, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স? ম্যাক্রো ইকোনমিক্স এর জনক কে? ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামগ্রিক অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ, নাকি আলফ্রেড মার্শাল, নাকি জে এম কেইনস, নাকি পিগু? কেইনস, একদম। তাহলে কেইনস কে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স এর জনক। তাহলে তাহলে দেখো ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার বলেছে, ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার, ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার হচ্ছে কেইনস। আবার উনাকে কিন্তু মডার্ন ইকোনমিক্স এর ফাদারও বলা হয়। আর একটা বলে দিলাম, মডার্ন ইকোনমিক্স এর যদি বলে, মডার্ন ইকোনমিক্স এর যদি বলে ফাদার, হ্যাঁ, না মডার্ন ইকোনমিক্স এর ফাদার অ্যাডাম স্মিথ না, শুধু ইকোনমিক্স যদি বলে তাহলে অ্যাডাম স্মিথ হচ্ছে কি অ্যাডাম স্মিথ ইজ দ্য ফাদার অফ অনলি ইকোনমিক্স। হ্যাঁ, কিন্তু যদি বলে ভুল ভুল
মডার্ন ইকোনমিক্স স্টার্ট হয়েছে কেইন্স থেকে 1929 থেকে মডার্ন ইকোনমিক্স। তাহলে মডার্ন ইকোনমিক্স এর ফাদার তো কেইন্স, আর যদি বলে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স তাহলে হবে অ্যাডাম স্মিথ। বুঝা গেল? মডার্ন ইকোনমিক্স এর ফাদার কিংবা ম্যাক্রো ইকোনমিক্স এর ফাদার হচ্ছে জে এম কেইন্স। ওকে, ভেরি গুড। তারপর বাংলা দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট 7 নাম্বার দেখো, হুইচ অ্যাপ্রোচ ইজ ইউজড ইন ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স এর কথা বলছে, মানে সামগ্রিক যে অর্থনীতি, হ্যাঁ, বা সামষ্টিক অর্থনীতির মধ্যে কোন অ্যাপ্রোচটা, মানে কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়। হুইচ অ্যাপ্রোচ ইজ ইউজড ইন ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে কোনটা ব্যবহার করা হয়। তাহলে একটু আগে আমি বললাম, যারা ক্লাস করেছো জানবে। দেখো এখানে বলেছে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মানে কি, আর আংশিক ভারসাম্য। তারপর বলছে কি ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস, কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা। জেনারেল ইকুইলিব্রিয়াম মানে সাধারণ ভারসাম্য বা সামগ্রিক ভারসাম্য। কার্ডিনাল ইউটিলিটি, কার্ডিনাল ইউটিলিটি মানে কি, যেটা কোনো সংখ্যার মাধ্যমে পরিমাপ করা সম্ভব, যেটা মার্শাল বলেছিল। তাহলে এটা তো মাইক্রো ইকোনমিক্সের অংশ। কার্ডিনাল যেটা, কার্ডিনাল ইউটিলিটি, ইউটিলিটির পার্টটা কি মাইক্রো ইকোনমিক্সের অংশ। পার্শিয়াল ইকুইলিব্রিয়াম মাইক্রো ইকোনমিক্সের অংশ, মানে কি আংশিক ভারসাম্য। ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস মাইক্রো ইকোনমিক্সের অংশ, কিন্তু বলেছে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলেছে। ম্যাক্রো ইকোনমিক্সে কোনটা ব্যবহার করা হয়, তাহলে জেনারেল ইকুইলিব্রিয়াম হবে আনসার। তোমাদের আনসার, সবার আনসার কারেক্ট, ভেরি গুড। নেক্সট, স্টাডি অফ আনএমপ্লয়মেন্ট ইজ রিলেটেড টু, বলেছে যে বেকারত্ব সংক্রান্ত অধ্যয়ন কিসের সাথে সম্পর্কিত। বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব সম্পর্কিত অধ্যয়ন কিসের সাথে সম্পর্কিত, মানে কোন বিষয়ের সাথে। এটা কি মাইক্রো ইকোনমিক্স এর সাথে, না ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে, নাকি ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর সাথে, নাকি ওয়েলফেয়ার ইকোনমিক্স এর সাথে। তাহলে কি হবে, ম্যাক্রো। ভেরি গুড, তাহলে ম্যাক্রো হবে আনসার, কারণ ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা বেকারত্ব নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করে থাকি। ঠিক আছে, তাহলে তোমাদের আনসার কারেক্ট। নেক্সট, প্রাইস ডিটারমিনেশন আন্ডার দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট ইজ স্টাডিড ইন, বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ বিষয়টি কোথায় আলোচনা করা হয়। এটা কি ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ, না মাইক্রো ইকোনমিক্স এর অংশ, নাকি ডেভেলপমেন্ট ইকোনমিক্স মানে উন্নয়ন অর্থনীতির অংশ, নাকি পাবলিক ফাইন্যান্স মানে রাজস্ব যে অর্থনীতি তার অংশ। কিসের অংশ হবে? প্রাইস ডিটারমিনেশনের কথা বলেছে, কিন্তু প্রাইস ডিটারমিনেশন অফ দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, মার্কেটের বিষয়টা যেটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক মার্কেট, অলিগোপলি মার্কেট, সবগুলি কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর অংশ। মাইক্রো মানে ব্যষ্টিক অর্থনীতি বা ক্ষুদ্র অর্থনীতির অংশ। তো এখানে বলেছে প্রাইস ডিটারমিনেশন আন্ডার দ্য পারফেক্ট কম্পিটিশন। আন্ডার দ্য পারফেক্ট কম্পিটিশন মানে কি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, মার্কেটের কথা বলেছে, মার্কেটের প্রাইস ডিটারমিনেশনের কথা বলেছে। তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত হবে? মাইক্রো ইকোনমিক্সের সাথে সম্পর্কিত হবে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিমিটেশন অফ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এর লিমিটেশনটা কি? এটা কি মাইক্রো ইকোনমিক্স কি করে? মাইক্রো ইকোনমিক্স ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক তো আমরা জানি। তাহলে এখানে বলেছে ইগনোরস দ্য ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। মাইক্রো ইকোনমিক্স কি ব্যক্তিগত আচরণ বা কোনো ব্যক্তির আচরণকে অবহেলা করে, অবহেলা করে এরকমটা তো নয়, কারণ মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে তো আলোচনায় আসে কি ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, তাহলে এটা ইগনোর তো ব্যাপার আসেই না। তারপর বলেছে ইগনোর দ্য এগ্রিগেট প্রবলেম, সামগ্রিক সমস্যাটা বলেছে যে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে না। এটা তো কারেক্ট, ঠিক না? কারণ আমরা জানি কি মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে ক্ষুদ্র বিষয়গুলি আসে, অল্প অল্প বিষয়গুলি, কিন্তু সামগ্রিক বিষয়টা কিন্তু আসে না। তাহলে কি এখানে বলেছে লিমিটেশন, তাহলে এটা একটা লিমিটেশন, সীমাবদ্ধতা। কারণ মাইক্রো ইকোনমিক্স সবকিছু নিয়ে আলোচনা করে, কি কি আর কি কি নিয়ে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়,
সবকিছু বলতে এখানে বলেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলি, ব্যক্তি আচরণ, ফার্মের আচরণ, এগুলি নিয়ে আলোচনা করে, কিন্তু সামগ্রিক অর্থনীতি নিয়ে কিন্তু আলোচনা করে না। তাহলে এটা একটা লিমিটেশন। তাহলে অপশন নাম্বার বি কারেক্ট, কারণ মাইক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার নিয়ে আলোচনা করে। আবার এখানে বলেছে যে লিমিটেশন বলেছে, তো লিমিটেশন যেহেতু বলেছে এখানে কি হবে, মাইক্রো ইকোনমিক্সের সাথে এগ্রিগেট প্রবলেমটি আসবে। নিচে কি আছে, ইনফ্লেশন, গ্রোথ, এগুলিও কানেক্টেড, কিন্তু বলেছে লিমিটেশন বলেছে, তো তাহলে লিমিটেশন যখন বলবে এগ্রিগেট প্রবলেমটাই আসবে, এগ্রিগেট প্রবলেমের মধ্যে এগুলি চলে আসে, ইনফ্লেশনও আছে, আবার স্টাডিজ, গ্রোথ। কারণ হচ্ছে এই এগ্রিগেট প্রবলেম মানেই তো ম্যাক্রো, এগ্রিগেট প্রবলেম মানেই তো কি ম্যাক্রো, আর ম্যাক্রোর অংশই তো হচ্ছে কি ইনফ্লেশন আর গ্রোথ। এর জন্য সি আর ডি হবে না, আনসার কি হবে, বি হবে, কারণ বির মধ্যে ইনক্লুডেড সি এন্ড ডি। বুঝা গেল? নেক্সট, ন্যাশনাল ইনকাম ইজ মেইনলি স্টাডিড আন্ডার, কিসের মধ্যে পড়ে, মানে জাতীয় আয়, এখানে বাংলা আছে দেখো, জাতীয় আয় প্রধানত কোন শাখায় অধ্যয়ন করা হয়, ব্যক্তিগত অর্থনীতি নাকি সামগ্রিক অর্থনীতি না ব্যবস্থাপন অর্থনীতি, হ্যাঁ, বা ম্যানেজারাল ইকোনমিক্স বলা হয়, ব্যবস্থাপনা অর্থনীতিও বলে, আর কল্যাণ অর্থনীতি। কিসের অংশ হবে, ম্যাক্রো। কারণ হচ্ছে কি বলেছে, ন্যাশনাল ইনকাম, তাহলে জাতীয় আয়, সবার আয়, তাহলে এটা কি হবে, ম্যাক্রোর অংশ। ভেরি গুড, যারা বি আনসার করেছো কারেক্ট। ওকে, নেক্সট, ডিমান্ড অফ দ্য ইন্ডিভিজুয়াল কনজিউমার ইজ স্টাডিড ইন, বলেছে কোনো ব্যক্তির বা কোনো ক্রেতার যে চাহিদা সেটা আলোচিত হয় ব্যক্তিগত অর্থনীতি না নাকি সামগ্রিক অর্থনীতি নাকি পাবলিক ফাইন্যান্সে, রাজস্ব অর্থনীতি নাকি উন্নয়ন অর্থনীতিতে, কিসের মধ্যে আলোচিত হয়, মাইক্রোর মধ্যে, মানে কি ব্যক্তিগত অর্থনীতিতে, ক্ষুদ্র অর্থনীতিতে। তাহলে বি হচ্ছে কারেক্ট, বি হচ্ছে কারেক্ট। ভেরি গুড। তারপর দেখো পার্শিয়াল ইকুইলিব্রিয়াম, মানে কি আংশিক ভারসাম্য কোথায় আলোচনা হয়, আংশিক ভারসাম্য, রিপিট হয়ে গেছে এর জন্য হাসি দিচ্ছ না, রিপিট কোশ্চেন, ঠিক আছে, এটা তোমরা পারো সবাই। তাহলে কি হবে, এটা আনসার কি হবে, মাইক্রো, ইয়েস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল, বলছে ম্যাক্রো ইকোনমিকের অংশ কি, মানে ম্যাক্রো বলছে কিন্তু সামগ্রিক অর্থনীতির কথা বলছে, তাহলে সামগ্রিকের মধ্যে কি আসবে, ন্যাশনাল ইনকাম। তাহলে বাকি যেগুলি আছে কি, বাকিগুলি কি হবে, বাকিগুলি কিন্তু মাইক্রো পার্ট, প্রাইস অফ কমোডিটি, এরপরে আছে কি বি নাম্বারের মধ্যে আউটপুট অফ দ্য ফার্ম, তাহলে ফার্মের কথা বলছে, কোনো একটি বিষয়ের কথা, একটি ইন্ডিভিজুয়ালকে ইন্ডিকেট করছে, আর ওয়েজ অফ দা ওয়ার্কার কোন একজন ব্যক্তির কথা বলছে, কিন্তু এখানে ন্যাশনাল ইনকাম তো সকলের আয়, তার মানে এটাই হচ্ছে কারেক্ট, সি, তোমরা সি বলেছো, সি, সি হচ্ছে কারেক্ট। নেক্সট, মাইক্রো ইকোনমিক্স নোন এস, মাইক্রো ইকোনমিক্স কে কি বলা হয়, মাইক্রো ইকোনমিক্স কে একটা নাম আছে, এটাকে ইনকাম থিওরি বলে নাকি প্রাইস থিওরি বলে নাকি গ্রোথ থিওরি বলে নাকি এমপ্লয়মেন্ট থিওরি বলে, কি কি বলে, প্রাইস থিওরি, তোমরা জানো, দাম তত্ত্ব, মাইক্রো ইকোনমিক্স এর নাম হচ্ছে কি দাম তত্ত্ব। যদি বলতো ম্যাক্রো, যদি বলতো ম্যাক্রো, তখন কি হতো, তখন তখন অপশনের মধ্যে এরকম থাকতো যে ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট থিওরি। মনে রাখবে যে ম্যাক্রো যদি বলে তখন মনে রাখবে ম্যাক্রো মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স ইজ নোন এজ ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট থিওরি। তাহলে এ আর ডি দুইটাই কারেক্ট হতো যদি এটা ম্যাক্রো হতো, কিন্তু এখানে বলেছে কি মাইক্রো, তাহলে মাইক্রোর ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র প্রাইস থিওরি মানে দাম তথ্য। নেক্সট, হুইচ প্রবলেম ইজ নট স্টাডিড ইন ম্যাক্রো ইকোনমিক্স, কোনটি ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে না, কোনটি ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে না, কি হবে, হ্যাঁ, সিঙ্গেল কমোডিটির যে প্রাইসটা সেটা ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে না, বাকিগুলি পড়ে, কারণ ইনফ্লেশন ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ, আনএমপ্লয়মেন্ট ম্যাক্রো ইকোনমিক্স এর অংশ,
ইকোনমিক গ্রোথ ম্যাক্রো ইকোনমিক্সের অংশ, কিন্তু প্রাইস অফ সিঙ্গেল কমোডিটি কোন একটি দ্রব্যের দামের কথা বলছে, একটি দ্রব্যের দামের কথা বলছে, তার মানে এটা কি হবে, মাইক্রো ইকোনমিক্সের পার্ট। তার মানে এখানে বলেছে নট দ্য স্টাডিড ইন ম্যাক্রো ইকোনমিক্স, মানে ডি ইজ কারেক্ট। ভেরি গুড। নেক্সট হচ্ছে the assumption of ceteris paribus is mainly used in, এই শব্দটা পাবে তোমরা যখন ইকোনমিক্স পড়বে, এই শব্দটা পাবে। তাহলে যদি সিটারিস পরিবাস হয়, এটার বলেছে এটা কোথায়, কোন ইকোনমিক্স এর মধ্যে, অনুমানের মধ্যে ধরা হয়। এটা কি মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে, না ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে, নাকি ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর মধ্যে, নাকি পাবলিক ফাইন্যান্সের মধ্যে? মনে রাখবে সিটারিস পরিবাস মানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, এই ব্যাপারটা শুধুমাত্র মাইক্রো ইকোনমিক্স এর জন্যই প্রযোজ্য। এখানে যে লেখাটা আছে সিটারিস পরিবাস, হ্যাঁ, এই যে ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে কি, আদার থিং রিমেনিং কনস্ট্যান্ট, আদার থিং রিমেনিং যদি কনস্ট্যান্ট থাকে, এটাকে একসাথে কি বলে, সিটারিস পরিবাস, মানে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে আমরা মাইক্রো ইকোনমিক্স স্টাডি করার সময় অন্যান্য অবস্থাকে অপরিবর্তিত রেখে কোনো একটি বিষয় চেঞ্জ করছি, কোনো একটি ক্ষুদ্র বিষয়ের আলোচনা করছি। এর জন্য এই অ্যাজাম্পশনটা, অর্থাৎ সিটারিস পরিবাস যে অ্যাজাম্পশনটা, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের অংশ। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্সের অংশ, বোঝা গেল? আদার থিং রিমেনিং কনস্ট্যান্ট, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, এটাকে বলা হয় সিটারিস পরিবাস। ইট ইজ কানেক্টেড উইথ মাইক্রো ইকোনমিক্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিমিটেশন অফ ম্যাক্রো ইকোনমিক্স? কি হবে ম্যাক্রো ইকোনমিক্স এর লিমিটেশন? হ্যাঁ, কারণ ম্যাক্রো ইকোনমিক্স দেখো এগ্রিগেটে আলোচনা করে, তারপর এখানে কি করে বলেছে লিমিটেশন বলেছে। তাহলে লিমিটেশন যদি বলে, তাহলে লিমিটেশন মানে কি, ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে না, কোনটাকে ইগনোর করে দেয়। তাহলে কোনটাকে ইগনোর করে দেয়? ইন্ডিভিজুয়াল ইউনিটকে কি করে দেয়, ইগনোর করে দেয়। তাহলে তোমরা যারা এ বলছো সবার আনসার কারেক্ট। ইগনোর মানে কি, অবহেলা করে, কেয়ার করে না। নেক্সট, who introduced the concept of national income accounting? অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অনেকেই ইন্ট্রোডিউস করেছিল, তবে এখানে যেগুলি আছে কেইনস, মার্শাল, সাইমন কুজনেটস এন্ড পিগু, তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য যিনি, উনি হচ্ছেন সাইমন কুজনেটস। ঠিক আছে, এটা তোমরা পারবে না, এর জন্য বলে দিলাম। বাট ন্যাশনাল ইনকাম নিয়ে শুধুমাত্র যে সাইমন কুজনেটসই আলোচনা করেছে এরকমটা নয়, সবাই করেছে, কেইনসও আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন, এটা এই যে কোশ্চেনটা, এটাকে এরকম নাও আসতে পারে। ঠিক আছে, কিন্তু জানা থাকা ভালো যে ন্যাশনাল ইনকামের অ্যাকাউন্টেন্ট যারা করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাইমন কুজনেটস, ওনার একটা থিওরি আছে। হ্যাঁ, কেইনস তো বলেছে, কেইনস রেসিশন মন্দা নিয়ে অনেক কিছু বলেছে, 1929 এর কথা বলেছে, এগ্রিগেট ডিমান্ড নিয়ে বলেছে কেইনস। ঠিক আছে, কিন্তু এখানে সাইমন কুজনেট যেটা, উনি এই সাইমন কুজনেটস উনি কিন্তু একটা থিওরি দিয়েছিল ন্যাশনাল ইনকামের উপর বেস করে। ঠিক আছে, তাহলে এর জন্য এই অ্যাকাউন্টিং এর ব্যাপারটা যখন আসে, সাইমন কুজনেটস এর নামটাই প্রথম আসে আর কি। ঠিক আছে, কিন্তু কেইনসও কিন্তু আলোচনা করেছিল, এমনটা নাই যে কেইনস করেনি। ঠিক আছে, কেইনসও করেছিল, মার্শাল করেনি, কিন্তু কেইনস কিন্তু করেছিল। ঠিক আছে, কিন্তু প্রধান হিসাবে থিওরি কিন্তু যদি বলা হয় তাহলে কিন্তু সাইমন কুজনেটস। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোনটা কারেক্ট হবে? মাইক্রো ইকোনমিক স্টাডিজ এগ্রিগেট, এটাকে এগ্রিগেট আলোচনা করে। ম্যাক্রো ইকোনমিক্স ইন্ডিভিজুয়াল ফার্মকে আলোচনা করে। মাইক্রো ইকোনমিক্স প্রাইস মেকানিজমকে আলোচনা করে। ম্যাক্রো ইকোনমিক্স ন্যাশনাল ইনকামকে ইগনোর করে। কোনটা হবে? হ্যাঁ, কারণ
মাইক্রো ইকোনমিক্স প্রাইস মেকানিজমকে স্টাডি করে, কোনো একটা ইন্ডিভিজুয়াল কোন ধরো প্রোডাক্ট, ধরো কোনো একটা কমোডিটির প্রাইসকে ডিটারমাইন করা হয়, সেটা কিন্তু মাইক্রো ইকোনমিক্স এর অংশ, ঠিক না? কিন্তু এখানে যেগুলি বলেছে প্রথমটা বলেছি মাইক্রো ইকোনমিক্স স্টাডিজ এগ্রিগেট, মাইক্রো ইকোনমিক্স তো এগ্রিগেটকে স্টাডি করে না, তাহলে এটা ভুল দেওয়া আছে। ম্যাক্রো ইকোনমিক স্টাডিজ ইন্ডিভিজুয়াল ফার্ম, বলেছে সামগ্রিক অর্থনীতি যেটা আছে বা ম্যাক্রো ইকোনমিক্স কি কোন একটা ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে, কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, এটা তো কারেক্ট না, তাহলে এ বি দুটোটাই ইনকারেক্ট। ডি নাম্বার বলেছে ম্যাক্রো ইকোনমিক্স ইগনোর দ্য ন্যাশনাল ইনকাম, না তো, কারণ ম্যাক্রো ইকোনমিক্স তো ন্যাশনাল ইনকামকে স্টাডি করে, তাহলে ডিও ইনকারেক্ট, এ বি ইনকারেক্ট, তাহলে সি যেটা মাইক্রো ইকোনমিক স্টাডিজ প্রাইস মেকানিজম এটা কারেক্ট, তাহলে সি হচ্ছে কারেক্ট, তাহলে সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ। কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ যেটা সংখ্যাগত যে উপযোগিতা, সংখ্যাগত উপযোগিতা কি পরিমাপ করি? সংখ্যাগত উপযোগিতা বা সংখ্যা, এখানে বলেছে কি, কোশ্চেনটা বলেছে যে সংখ্যাগত উপযোগিতা যেটা সেটা প্রপাউন্ডেড বাই, মানে কি, কে ইন্ট্রোডিউস করেছিল? কে করেছিল? যেটা এটা কি বলা আছে, সংখ্যাগত মানে কার্ডিনাল, তাহলে কি হবে অ্যান্সার? মার্শাল, কারেক্ট। আর যদি বলতো অর্ডিনাল, না 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 না, হ্যাঁ, তাহলে বি সি দুটি কারেক্ট হতো। ভেরি গুড। তারপর দেখো, অ্যাকর্ডিং টু cardinal utility is measurable, unmeasurable, relative only না hypothetical? মেজারেবল, কারণ কার্ডিনাল ইউটিলিটিকে আমরা কি করতে পারি? সংখ্যার মাধ্যমে আমরা গণনা করতে পারি বা যোগ করতে পারি, ঠিক আছে? আর যদি বলতো অর্ডিনাল, তাহলে কি হতো? পর্যায়গত, তখন আমরা র্যাঙ্কের বিষয়টা আসতো। তাহলে তোমাদের প্রিপারেশন অনেক ভালো, আশা করি তোমরা এবার এসটিজিটিতে উত্তীর্ণ হবে। নেক্সট, ইউটিলিটি ইজ মেজার্ড ইন, ইউটিল, একদম, তার মানে ইউটিলিটি কি যে পরিমাপ করা হয় তার এককের নাম কি? ইউটিল। ভেরি গুড, অসাধারণ। নেক্সট, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি স্টেটস দ্যাট, এটা কি বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধি কি বলে? মোট উপযোগিতা ক্রমশ কমতে থাকে, এটা বলে, নাকি প্রান্তিক উপযোগিতা কমতে থাকে যত ভোগ বাড়ানো হয়, নাকি ইউটিলিটি ইজ কনস্ট্যান্ট, ইউটিলিটি বাড়েই না, রিমেনিং কনস্ট্যান্ট একটা জায়গায় থেকে যায়, নাকি প্রাইস রিমেনিং সেম, নাকি দাম এক জায়গায় স্থির থাকে? কোনটা হবে? একদম, মার্জিনাল ইউটিলিটি ডিক্রিজ হয় যত ভোগ বাড়ানো হয়, ঠিক আছে? যে কোনো দ্রব্যে যত ভোগ করতে থাকবে তত উপযোগিতা কমতে থাকবে। এখন আমার এই ক্লাসটা যদি কন্টিনিউ 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, তোমাদের বোরিং লাগবে, মার্জিনাল ইউটিলিটি নেগেটিভে চলে যাবে। বোঝা গেল? তাহলে কি হবে? অপশন বি কারেক্ট। নেক্সট, অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ ইজ গিভেন বাই, অলরেডি একটু আগে বললাম, তাহলে কি হবে? হিগস এন্ড এলেন। একদম, প্রিপারেশন সাংঘাতিক লেভেলে তোমাদের, ভালো। নেক্সট, ইনডিফারেন্স কার্ভ শোস, নিরপেক্ষ রেখা, বাংলা দেখো লেখা আছে ইনডিফারেন্স কার্ভ মানে নিরপেক্ষ রেখা, তাহলে নিরপেক্ষ রেখা কি দেখায়? সমান ব্যয়ের সংমিশ্রণ, নাকি সমান উপযোগের সংমিশ্রণ, নাকি সমান আয়ের সংমিশ্রণ, নাকি সমান উৎপাদনের সংমিশ্রণ? যদি ইংরেজিতে দেখি ব্যাপারটা সেরকম কি, সেখানে কি লেখা আছে যে ইনডিফারেন্স কার্ভ শোস ইকুয়াল কস্ট কম্বিনেশন, নাকি ইকুয়াল ইউটিলিটি কম্বিনেশন, নাকি ইকুয়াল ইনকাম কম্বিনেশন, নাকি ইকুয়াল আউটপুট কম্বিনেশন? কি হবে? হ্যাঁ, কারণ ইনডিফারেন্স কার্ভ মানে নিরপেক্ষ রেখার প্রত্যেকটি বিন্দুতে উপযোগিতা কি হয়? সমান থাকে, তাহলে বি হবে কারেক্ট। একদম, আর বেশি নেই, একটু। নেক্সট, 50 নাম্বার কোশ্চেন আছে এখানে।
নেক্সট হচ্ছে স্লোপ অফ বাজেট লাইন। স্লোপ অফ বাজেট লাইন, স্লোপ অফ বাজেট লাইন হচ্ছে মানে কি বাজেট রেখার যে ঢাল, বাজেট রেখার ঢালটা কি? বাজেট রেখার ঢাল মানে কি আয় নাকি উপযোগিতা নাকি প্রাইস অফ গুডস নাকি প্রেফারেন্স? কি হবে? বাজেট রেখার ঢাল 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 কি হবে? একটু আগে পড়িয়েছিলাম তোমাদের ক্লাসে, কি হবে? মাইনাস পি এক্স বাই পি ওয়াই বলেছিলাম না ঢালের কথা? তাহলে এখানে কি বলেছে? প্রাইস অফ গুডস, প্রাইস অফ গুডস, তাহলে তো এগুলি তো প্রাইসই। পি এক্স পি ওয়াই, পি এক্স মানে এক্স দ্রব্যের দাম, পি ওয়াই মানে ওয়াই দ্রব্যের দাম। তাহলে এখানে অপশনে কি আছে? স্লোপ অফ বাজেট লাইন মানে কি সি, প্রাইস অফ গুডস, এটাই কারেক্ট। ঠিক তো? ক্লিয়ার? নেক্সট, বাজেট লাইন শিফট প্যারালালি মানে কি বাজেট রেখা সমান্তরাল ভাবে স্থানান্তর হয় কখন? দামের পরিবর্তনের কারণে নাকি আয়ের পরিবর্তনের কারণে নাকি প্রেফারেন্সের পরিবর্তনের কারণে, পছন্দের পরিবর্তনের কারণে নাকি ইউটিলিটি চেঞ্জের কারণে মানে কি উপযোগিতা পরিবর্তনের কারণে? কিসের মাধ্যমে, কিসের ফলে বাজেট রেখা স্থানান্তরিত হয়? সমান্তরাল ভাবে। কিভাবে হবে? সমান্তরাল বলছে, এটা হচ্ছে বাজেট লাইন এ বি, বলছে সমান্তরাল ভাবে বাজেট লাইন যদি চেঞ্জ হয়, সমান্তরাল বলছে, তাহলে সমান্তরাল যদি বলে থাকে কি হবে? বাজেট রেখা সমান্তরাল ভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে হবে? হ্যাঁ সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল যদি বলে তাহলে কি হবে? ইনকামের পরিবর্তন। কারণ আমি বলেছিলাম একটু আগে যে বাজেট রেখা যদি এ বি হয়, এখন বাজেট তোমাদের যদি ইনকামটা বেড়ে যায় তাহলে বাজেট রেখা কি হবে? ডান দিকে স্থানান্তরিত হবে, ডান দিকে স্থানান্তরিত হবে। আর যদি বাজেট তোমাদের যদি ইনকাম যদি কমে যায় তাহলে বাজেট রেখাটা বাঁ দিকে স্থানান্তরিত হবে। তাহলে ইনকাম চেঞ্জের কারণেই কিন্তু বাজেট রেখা কি হচ্ছে? প্যারালালি শিফট হচ্ছে। ইনকাম বাড়লে বাজেট রেখা ডান দিকে শিফট হচ্ছে, ইনকাম কমলে বাজেট রেখা বাঁ দিকে শিফট হচ্ছে। বোঝা গেল? নেক্সট, কনজিউমার ইকুইলিব্রিয়াম আন্ডার অর্ডিনাল ইউটিলিটি। অর্ডিনাল ইউটিলিটিতে, অর্ডিনালের কথা বলছে কিন্তু, অর্ডিনাল পর্যায়গত উপযোগিতার ক্ষেত্রে ক্রেতার ভারসাম্য হয়ে থাকে হাইয়েস্ট ইনডিফারেন্স কার্ভ টাচিং দ্য বাজেট লাইন নাকি লোয়েস্ট ইনডিফারেন্স কার্ভ টাচিং দ্য বাজেট লাইন নাকি অরিজিন নাকি এনি পয়েন্ট? কি হবে? হাইয়েস্ট, হ্যাঁ হাইয়েস্ট ইনডিফারেন্স কার্ভ টাচিং দ্য বাজেট লাইন। ভেরি গুড। মানে এটা হচ্ছে বাজেট লাইন, ধরলাম এ বি, আর আমি ইনডিফারেন্স কার্ভ আমি ড্র করে নিলাম। তাহলে IC1 IC2 IC3, তাহলে এখানে হচ্ছে ই পয়েন্ট মানে ভারসাম্য বিন্দু, তাহলে IC1 থেকে IC2 বেটার। হ্যাঁ, যদি এখানে আমি এরকম দেখাই, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই যে বাজেট লাইন এটা হচ্ছে এ আর বি, আমি ইনডিফারেন্স কার্ভ অনেকগুলি ড্র করে নিচ্ছি। যদি এই যে লাস্ট যে ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে কি, এটা হচ্ছে IC1, এটা হচ্ছে IC2, এটা হচ্ছে IC3, এটা হচ্ছে IC4, তাহলে দেখো সর্বোচ্চ যে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে স্পর্শ করেছে ই বিন্দুতে, তাহলে ই বিন্দু হচ্ছে কি ভারসাম্য বিন্দু। ঠিক আছে? তাহলে আমি আগে বলেছিলাম, টাচিং এর কথা বলেছিলাম যে ট্যানজেন্ট, বাজেট রেখা ইনডিফারেন্স রেখাকে কি করবে? স্পর্শ করবে, তাহলে কি হবে? ভারসাম্য আসবে। তাহলে এখানে টাচিং ব্যাপারটা আছে, তার মানে এটাই হবে কি কারেক্ট আনসার। ওকে, very good. Next, demand refers to the desire of for the goods নাকি desire back by the ability to pay নাকি wants only না need only? মানে বলছে চাহিদা বলতে কি বোঝায়? এটা কি কোনো কিছুর আকাঙ্ক্ষাকে বোঝায়, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায় নাকি ক্রয় ক্ষমতা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে বোঝায় নাকি কোনো শুধুমাত্র চাওয়াকে বোঝায় নাকি শুধুমাত্র প্রয়োজনকে বোঝায়? কি হবে? কি হবে? ডিমান্ড, চাহিদা। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, প্রয়োজনকে বোঝায়। ঠিক আছে? কিন্তু যদি অর্থনীতির ভাষায় আসে তখন কিন্তু willingness to purchase and ability to purchase. Demand means presence of two things. Number one is willingness to purchase,
সেকেন্ড ওয়ান ইজ অ্যাবিলিটি টু পারচেজ, তার মানে কি ক্রয় ক্ষমতা থাকতে হবে, আবার ইচ্ছাও থাকতে হবে। ক্রয়ের ইচ্ছা প্লাস ক্রয় ক্ষমতা ইকুয়াল টু চাহিদা। তাহলে এখানে বি নাম্বারে কি লেখা আছে, ডিজায়ার ব্যাক বাই দ্য অ্যাবিলিটি পে, তাহলে বি নাম্বার হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে মার্কেট ডিমান্ড। মার্কেট ডিমান্ড ইজ, মার্কেট ডিমান্ডটা কি, মার্কেট ডিমান্ডের ক্ষেত্রে বলছে ডিমান্ড অফ এ ওয়ান পারসন ওয়ান কনজিউমার এর ডিমান্ড, মানে বলছে ডিমান্ড অফ ওয়ান কনজিউমার মানে কোনো একজন ক্রেতার চাহিদা, নাকি সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড, নাকি গভর্নমেন্ট ডিমান্ড মানে কি সরকারের চাহিদা, নাকি এক্সপোর্ট মানে রপ্তানি চাহিদা, কোনটাকে বোঝায় মার্কেট চাহিদা? মার্কেটের ডিমান্ড বলতে হ্যাঁ, কারণ ব্যক্তিগত চাহিদা রেখাকে যদি আমরা আনুভূমিকভাবে যোগ করি তখনই কি আসে, বাজারে চাহিদা রেখা আসে। একটু ক্লাসটা দেখো, অনেক উপকার হবে আশা করি। ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলেছিলাম যে ইলাস্টিসিটিটা এখানে ডিসকাস করব। হ্যাঁ, আজকে তোমাদের অগ্নি পরীক্ষা, ঠিক আছে, দেখা যাক কত সময় তোমরা থাকতে পারো। 32 ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি মেজার করে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি মেজার করে? এটা কি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তনকে পরিমাপ করে, নাকি প্রাইসের চেঞ্জটাকে দামের পরিবর্তনটাকে দেখায় শুধুমাত্র, নাকি রেসপন্সিভনেস অফ দ্য কোয়ান্টিটি ডিমান্ড, যে কোয়ান্টিটি ডিমান্ডটা কতটুকু চেঞ্জ হয়েছে কোনো কিছুর বিষয়ের ভিত্তিতে সেটাকে দেখায়, নাকি উপযোগিতার পরিবর্তনকে দেখায়? কোনটা কোনটা হবে ইলাস্টিসিটি অফ ডিমান্ড? ইলাস্টিসিটি অফ ডিমান্ড মিন্স percentage change of quantity demand due to 1% change in price or income or demand determining factor, ঠিক আছে? তার মানে যদি এরকম হয় ইলাস্টিসিটি, তাহলে ইলাস্টিসিটি মানে কি পার্সেন্টেজ চেঞ্জ ইন quantity demand due to 1% change, at least 1% change in demand determining factor. এখন আমি যদি বলি ডিমান্ড ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে কি শুধুমাত্র প্রাইস, তাহলে হবে কি প্রাইস ইলাস্টিসিটি। তাহলে প্রাইস ইলাস্টিসিটি যদি আমি লিখি তাহলে কি লিখবো, তাহলে লিখবো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিউ টু 1% চেঞ্জ ইন প্রাইস। দামের 1% পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে দামগত স্থিতিস্থাপকতা, ঠিক আছে? আর যদি প্রাইসের পরিবর্তে এখানে ইনকাম থাকতো, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিউ টু 1% চেঞ্জ ইন ইনকাম, তাহলে হবে কি আয়গত স্থিতিস্থাপকতা। যদি এখানে ক্রস লেখাটা থাকতো তখন কি হতো, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ফর এক্স গুডস ডিউ টু 1% চেঞ্জ ইন প্রাইস অফ ওয়াই গুডস। অন্য দ্রব্যের দামের পরিবর্তনের কারণে এক্স দ্রব্যের, ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের কারণে এক্স দ্রব্যের চাহিদার কতটুকু পরিবর্তন হলো, সেটা হচ্ছে কি ক্রস ইলাস্টিসিটি। একটি দ্রব্যের দামের পরিবর্তনের প্রভাব যদি অন্য দ্রব্যের চাহিদার উপরে পড়ে তখন সেটা হবে ক্রস। তোমার ইনকামের চেঞ্জ হলো, ক্রেতার আয়ের বৃদ্ধি ঘটলো কিংবা কমে গেল, তাহলে তার প্রভাবটা যদি চাহিদাতে পড়ে তাহলে সেটা হবে ইনকাম ইলাস্টিসিটি। কোন দ্রব্যের দাম যদি কমে যায় বেড়ে যায়, তো কমতে পারে বাড়তে পারে, তাহলে এর ইম্প্যাক্টটা যদি চাহিদার উপরে পড়ে তাহলে সেটা হবে প্রাইস ইলাস্টিসিটি। সিম্পল হিসাব, কোন দ্রব্যের দাম যদি পরিবর্তন হয়, এই দাম পরিবর্তনের প্রভাবটা যদি চাহিদার উপরে পড়ে তাহলে সেটা হবে দামগত স্থিতিস্থাপকতা কিংবা প্রাইস ইলাস্টিসিটি। যদি কোনো ক্রেতার আয়ের বৃদ্ধি বা পরিবর্তন ঘটে তাহলে তার প্রভাব যদি চাহিদার উপর পড়ে তাহলে সেটা হবে ইনকাম ইলাস্টিসিটি। আর যদি এক্স দ্রব্যের দামের পরিবর্তনের প্রভাব যদি ওয়াই দ্রব্যের চাহিদার উপর পড়ে তখন সেটা হবে ক্রস ইলাস্টিসিটি, ঠিক আছে? তাহলে কত ধরনের স্থিতিস্থাপকতা আছে? 3 ধরনের স্থিতিস্থাপকতা আছে। একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, 2 নাম্বার হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি, 3 নাম্বার হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। বুঝা গেল? যদি বুঝা না যায় তাহলে আমি আবার ক্লাস নিয়ে আসবো, জাস্ট একটু ইন্ট্রোডিউস করলাম। তাহলে এটার আনসার কি হবে?
সি হবে, রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ডটা যে রেসপন্সিভ লিখেছে কেন, কারণ প্রাইসের চেঞ্জ হলো ডিমান্ডের চেঞ্জ হবে, ইনকামের চেঞ্জ হলো, একটু দেখো না, একটু দেখে নাও, তারপর তারপর তোমরা লিখো। কোয়ান্টিটি ডিমান্ডের বলেছে কি, রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ড, এটাই কারেক্ট কেন, এই অপশনটা কারেক্ট কেন, সি নাম্বারটা কারেক্ট বলেছো তোমরা। কেন, কারণ বলেছে রেসপন্সিভনেস, মানে কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ হবে ডিউ টু চেঞ্জ ইন প্রাইস, আইদার ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অর ডিউ টু চেঞ্জ ইন ইনকাম অর ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অফ আদার গুডস। আদার গুডস হলে ক্রস ইলাস্টিসিটি, ইনকামের চেঞ্জ হলে ইনকাম ইলাস্টিসিটি, আর প্রাইসের ওন কমোডিটির প্রাইস যদি চেঞ্জ হয় তাহলে প্রাইস ইলাস্টিসিটি। এর জন্য রেসপন্সিভ বলেছে, শুধুমাত্র এই যে চাহিদা শুধুমাত্র প্রাইসের উপর ডিপেন্ড করে না, ইনকামের উপরও ডিপেন্ড করে, এর জন্য রেসপন্সিভ বলেছে। ইনকামের পরিবর্তন হলেও চাহিদা পরিবর্তন হতে পারে, আবার প্রাইসের পরিবর্তন হলেও ডিমান্ডের পরিবর্তন হতে পারে। আরেকটা আছে পারফেক্টলি ইনইলাস্টিক যদি ডিমান্ড হয় তাহলে কি হবে, তাহলে দেখো একটু দেখে নাও, পারফেক্টলি বলেছে, পারফেক্টলি ইনইলাস্টিক বলেছে, ইনইলাস্টিকের ক্ষেত্রে ভার্টিক্যাল হয় কার্ভটা। ঠিক আছে, তাহলে এখানে অপশনের মধ্যে আছে ভার্টিক্যাল, বি হবে কারেক্ট। ঠিক আছে, যদি পারফেক্টলি ইনইলাস্টিকের জায়গায় যদি ইলাস্টিক থাকতো তাহলে হরিজন্টাল। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কি, এখানে বলেছে যে ইনইলাস্টিক, তাহলে আনসার কি হবে, ভার্টিক্যাল। ওকে, নেক্সট হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু জিরো। জিরো কখন হবে, জিরো তখনই হবে যখন পারফেক্টলি ইনইলাস্টিক হবে। ঠিক আছে, তারপর দেখো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ মেজার বাই, কিভাবে মেজার করা যায়, মনে রাখবে ইলাস্টিসিটি মেজার করার জন্য কিছু পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলির মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে পার্সেন্টেজ মেথড, তারপর হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মেথড, সি নাম্বার হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি অর আর্ক ইলাস্টিসিটি মেথড। বিন্দুগত স্থিতিস্থাপকতা, চাপগত স্থিতিস্থাপকতা, বাংলায় বিন্দুগত স্থিতিস্থাপকতা ও চাপগত স্থিতিস্থাপকতার মাধ্যমেও কি করা যায়, দামগত স্থিতিস্থাপকতা পরিমাপ করা সম্ভব, আবার মোট ব্যয়ের বিস্তৃত করা সম্ভব, আবার পার্সেন্টেজ পদ্ধতিতেও করা সম্ভব, শতাংশিক পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে উপরের সবগুলি হবে আনসার, মানে ডি। নেক্সট হচ্ছে ইফ প্রাইস রাইজেস দ্য টোটাল এক্সপেন্ডিচার ফল, ডিমান্ড ইজ, মনে রাখবে যদি দাম বৃদ্ধি পায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যদি দাম বৃদ্ধি পায়, বলেছে প্রাইস ইনক্রিজ হচ্ছে, যদি দাম বৃদ্ধি পাচ্ছে বলেছে কি প্রাইস ইনক্রিজ হচ্ছে, আর টোটাল এক্সপেন্ডিচার, টোটাল যে এক্সপেন্ডিচার টিই, মানে টোটাল এক্সপেন্ডিচারটা কি হচ্ছে, ফল মানে কমছে, মনে রাখবে এই সিম্বলটা মনে রাখবে, প্রাইস ইনক্রিজ হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার ডিক্রিজ হচ্ছে, এরকম ক্ষেত্রে যদি বলে ইলাস্টিসিটিটা কি, ইলাস্টিক না ইনইলাস্টিক, তখন মনে রাখবে এটা কি হবে, ইলাস্টিক। পি ইনক্রিজেস, প্রাইস ইনক্রিজেস বাট টোটাল এক্সপেন্ডিচার ডিক্রিজেস, এরকম অবস্থায় যদি ইলাস্টিসিটির কথা প্রশ্ন আসে তাহলে কি হবে, এটা কি হবে, ইলাস্টিক। আর যদি এরকম আসে পি ডিক্রিজেস টোটাল এক্সপেন্ডিচার ইনক্রিজেস, তখন কি হবে, ইনইলাস্টিক। ঠিক আছে, আমাদের কোশ্চেন এটা নেই, আমাদের কোশ্চেন আছে যে প্রাইস ইনক্রিজ হলে টোটাল এক্সপেন্ডিচার ডিক্রিজ হয়, এই ক্ষেত্রে ইলাস্টিসিটিটা কি রকম, এই ক্ষেত্রে ইলাস্টিসিটিটা কি হবে, ইলাস্টিক হবে। শিখে নাও, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে বাংলা আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ল অফ ডিমান্ড কি দেখায়, ল অফ ডিমান্ড কি দেখায়, মানে চাহিদার সূত্রের মধ্যে কি বলে, দাম যদি বৃদ্ধি পায়, কোন দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, পি আর কোয়ান্টিটি ডিমান্ড যদি ধরি, তাহলে প্রাইস যদি ইনক্রিজ হয় কোয়ান্টিটি ডিমান্ড ডিক্রিজ হবে, প্রাইস যদি ডিক্রিজ হয় কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ হবে। এই যে ফর্মুলাটা, এটা কি বলছে কি, এটাই কি, এটা হচ্ছে ল অফ ডিমান্ড। তাহলে এখানে কি আছে, কিসের সাথে সম্পর্কের কথা বলছে, যে ল অফ ডিমান্ড শোজ রিলেশনশিপ বিটুইন ইনকাম এন্ড ডিমান্ড, নাকি প্রাইস এন্ড ডিমান্ড, নাকি প্রাইস এন্ড সাপ্লাই, নাকি কস্ট এন্ড আউটপুট। তাহলে কি হবে, প্রাইস এন্ড ডিমান্ড, মানে চাহিদা সূত্রের মধ্যে দাম এর সাথে চাহিদা সম্পর্কের কথা বলে নেগেটিভলি, তাহলে বি হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে 38 গিভেন গুডস ভায়োলেট, মানে গিভেন গুডস কি করে, চাহিদা সূত্রের পক্ষে না বিপক্ষে,
মনে রাখবে চাহিদা সূত্রের ব্যতিক্রম হচ্ছে গিভেন গুডস। ঠিক আছে, চাহিদা সূত্র কাজ করে না গিভেন গুডস। নরমাল গুডস এর ক্ষেত্রে কি হয়, নরমাল গুডস এর ক্ষেত্রে কি হয়, নরমাল গুডস এর ক্ষেত্রে চাহিদা রেখাটা হবে, চাহিদা রেখাটা কি হবে এরকম ডি ডি 1, মানে নেগেটিভলি হবে, ডাউনওয়ার্ড স্লোপিং, নিম্নগামী। কিন্তু যদি বলে গিভেন গুডস, মনে রাখবে গিভেন গুডস এর ক্ষেত্রে চাহিদা রেখা কি হয়, ঊর্ধ্বগামী। ডিমান্ড রেখাটাই কি, মানে প্রাইস বাড়লে চাহিদা বাড়ে, প্রাইস যদি বাড়ে মানে P1 থেকে P2 হয়েছে, কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ হয়েছে, তাহলে এটা হচ্ছে চাহিদা সূত্রের ব্যতিক্রম। নরমালি আমরা কি জানি, দাম যদি কমে, দাম ধরো এটা P2 ছিল, এটা P1 হয়েছে, তাহলে P1 এ Q2 আর Q1, মানে দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে কি চাহিদা সূত্র। কিন্তু চাহিদা সূত্র কাজ করে না, মানে ল অফ ডিমান্ড ডাজ নট ওয়ার্ক ইন কেস অফ গিভেন গুডস। গিভেন গুডস এর ক্ষেত্রে চাহিদা সূত্র কাজ করে না, তার মানে কি দাম বাড়লে চাহিদাও উল্টো বাড়ে, বুঝেছো? এই ক্ষেত্রে বলেছে ভায়োলেট করে, মানে কি গিভেন গুডস কি ভায়োলেট করে, অবভিয়াসলি ল অফ ডিমান্ড ভায়োলেট করে। বুঝা গেল? তারপর দেখো কনজিউমার সারপ্লাস কনসেপ্ট ওয়াজ গিভেন বাই, কনজিউমার সারপ্লাস মানে কি ভোক্তার যে উদ্বৃত্ত, এই ব্যাপারটা কে প্রথম বলেছিলেন বা কে কনসেপ্টটাকে ডেভেলপ করেছিলেন, ডেভেলপের কথা বলছে। তাহলে ডেভেলপ যদি হয় তাহলে কি হবে, কি হবে, মার্শাল হবে आंसर। মার্শালই কি করেছিল, কনজিউমার সারপ্লাসের কনসেপ্টটাকে ডেভেলপ করেছিল। ঠিক আছে, কনজিউমার সারপ্লাস ইজ ডিফারেন্স বিটুইন, মানে কনজিউমার সারপ্লাস এখন বললাম না যে কনজিউমার সারপ্লাস ইজ গিভেন বাই মার্শাল। এখন বলেছে কনজিউমার সারপ্লাসটা আসলে কি। কনজিউমার সারপ্লাসটা এরকম, যদি এক কথায় বলি, কোন দ্রব্যের দাম, ধরো একটা ঘড়ি কিনবে তোমরা, হ্যাঁ, ঘড়ির দাম ধরে নিয়েছো 200 টাকা, যে ঘড়িটা কিনবে ঘড়িটার দাম 200 টাকা, কিন্তু গিয়ে যখন দোকানে গেলে, দোকানে জিজ্ঞেস করলে তখন বলেছে ঘড়ির দাম হচ্ছে 150 টাকা, তাহলে তোমার 50 টাকা সেভ। এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। তুমি ভেবেছো প্রত্যাশিত দাম ছিল 200 টাকা, কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো দাম, তখন জিজ্ঞেস করার পর যে উত্তর দিল বিক্রেতা, সে বললো যে না এটার দাম তো 150 টাকা, কিন্তু তুমি 200 টাকা দিতে প্রস্তুত ছিলে, কিন্তু কিন্তু তোমাকে বলেছে 150 টাকা, তাহলে তো 50 টাকা তোমার কি সেভ হয়ে গেল। এটা হচ্ছে কি কনজিউমার সারপ্লাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে সি নাম্বার অপশন যেটা, টোটাল ইউটিলিটি এন্ড প্রাইস পেইড, মানে তুমি কতটুকু পেইড করলে অ্যাকচুয়ালি, আর কতটুকু ইউটিলিটি পেলে, স্যাটিসফ্যাকশন পেলে, এটা এই যে ডিফারেন্সটা, এটাই কি কনজিউমার সারপ্লাস। মানে কতটুকু তুমি উপযোগিতা পেলে, মোট উপযোগিতা পেলে, আর কতটুকু দামটা দিলে, পেইড করলে। যেমন 200 টাকা বলেছিলে, ভেবেছিলে 200 টাকা দেবে, কিন্তু দামটা হয়েছে কি 150 টাকা, তাহলে কি 50 টাকা তোমার সেভ হয়ে গেল। এটা কি কনজিউমার সারপ্লাস। ভেরি গুড। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি, ইকুইমার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে কনজিউমার এট ইন ইকুইলিব্রিয়াম, কখন কনজিউমার মানে ভোক্তা ভারসাম্যের মধ্যে আসে। এটা কি এমইউ অফ অল গুডস ইজ ম্যাক্সিমাম, নাকি টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম, নাকি এমইউ অফ ইচ গুডস পার রুপি স্পেন্ড ইজ ইকুয়াল, নাকি প্রাইস অফ অল গুডস ইজ ইকুয়াল। এক্ষেত্রে যারা তোমরা ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি পড়েছো, সেক্ষেত্রে তোমরা জানবে কনজিউমার এট ইন ইকুইলিব্রিয়াম when the marginal utility of each good per rupee spent is equal। ঠিক আছে, এই থিওরিটা পড়ে নেবে, এটার মধ্যে অ্যাজাম্পশন গুলি খুব ইম্পর্টেন্ট, অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলি দেখে নেবে। যদি অসুবিধা থাকে আমাকে বলবে, আমি এটা ক্লাস নিয়ে নেব। ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি অফ ইচ গুড, প্রত্যেকটা গুডস এর ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি যেটা স্পেন্ড করে বাই দ্য কনজিউমার, এটার যে কি হবে, পার রুপি স্পেন্ড ইজ ইকুয়াল হবে। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা আছে, এক্ষেত্রে এটা ভারসাম্যের শর্ত আমি একটু আগে তোমাদের ক্লাসে বলেছিলাম, mu x by px equal to mu y by py equal to m। m মানে মানি, m হচ্ছে মানি, মানি ইকুয়াল টু কি হবে, মার্জিনাল ইউটিলিটি অফ x গুডস বাই প্রাইস অফ x গুডস ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি অফ y গুডস ডিভাইডেড বাই প্রাইস অফ y গুডস। যদি তিনটা যদি দ্রব্য থাকে, তাহলে mu x এর পরিবর্তে, x y এর পরিবর্তে আমরা আরেকটা কি দেব, z দেব।
যেহেতু এখানে দুইটা দ্রব্য, এর জন্য এক্স আর ওয়াই দিলাম, এই সবগুলি ইকুয়াল হবে মানির সাথে, ঠিক আছে। নেক্সট হচ্ছে which of the following is the assumption of cardinal utility analysis? cardinal utility analysis এর assumption কি? utility is ordinal, utility is measurable, নাকি preference is inconsistent, নাকি indifference curve analysis? কি হবে? measurable, কারণ cardinal utility কি করে? cardinal utility সর্বদাই ইউটিলিটি বলে যে ইউটিলিটি মেজার করা যায়, পরিমাপ করা যায়, তাহলে বি হচ্ছে কারেক্ট। তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বি হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে দ্য স্লোপ অফ দ্য ইনডিফারেন্স কার্ভ। স্লোপ মানে ইনডিফারেন্স কার্ভের যে স্লোপটা, ঢালটা কি? অপশনের মধ্যে আছে পজিটিভ, নেগেটিভ, নাকি জিরো, নাকি ইনফিনিটি। কি হবে? নেগেটিভ স্লোপ। হ্যাঁ, কারণ আমরা জানি ইনডিফারেন্স কার্ভটা যখন আমরা ড্র করি তখন এরকম কনভেক্স থাকে, আর এটা কি নেগেটিভ স্লোপ, এর জন্য এখানে आंसर কি হবে? সি হবে কারেক্ট। নেক্সট হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক পরিবর্তনতার হার কি দেখায়? কি দেখায়? এটা কি কোনো দ্রব্যের দামের পরিবর্তন দেখায়, নাকি আয়ের পরিবর্তন দেখায়, নাকি the rate at which a consumer substitute one goods for another? একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য কতটুকু ভোগ করলো সেটা দেখায়। অবভিয়াসলি মার্জিনাল ইউটিলিটি অফ সাবস্টিটিউশন যখন বলা হয় তখন মনে রাখবে যে তখন হচ্ছে একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য কত একক ভোগ করা হলো সেটা দেখায়। তার মানে the rate at which the consumer substitute one goods for another, this is the correct answer, মানে সি। ওকে, নেক্সট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ টাইম খুব কম, এর জন্য এটা ফাস্ট করতে হলো ভিডিওটা। দেখো নেক্সট হচ্ছে এমআরএস ডিমিনিশিং বিকজ অফ, মানে এমআরএস টা যে ডিক্রিজিং হয়, ডিমিনিশ মানে এখানে বলছে কমছে, এমআরএস যে কমছে, এমআরএস কমে, তাহলে এটা কেন কেন হয়? কেন মানে এমআরএস হ্রাস পায় কেন? ল অফ ডিমান্ডের জন্য, নাকি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির জন্য, নাকি চেঞ্জ ইন ইনকামের জন্য, নাকি চেঞ্জ ইন প্রাইসের জন্য? কি হবে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির জন্য এমআরএস ডিমিনিশিং হয়ে থাকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে এ কনজিউমার ইজ ইন ইকুইলিব্রিয়াম, ভোক্তা ভারসাম্যের মধ্যে থাকবে, কখন থাকবে? এমআরএস গ্রেটার দেন প্রাইস রেশিও, নাকি এমআরএস লেস দেন প্রাইস রেশিও, নাকি এমআরএস ইকুয়াল টু প্রাইস রেশিও, নাকি এমআরএস ইকুয়াল টু প্রাইস রেশিও? কি হবে? ইকুয়াল টু প্রাইস রেশিও, ঠিক আছে। যদি এমআরএস গ্রেটার দেন থাকে বা লেস দেন থাকে তাহলে ভারসাম্যের মধ্যে নেই। মনে রাখবে যখন এমআরএস যদি প্রাইসের সাথে কি হয়, ইকুয়াল থাকে, প্রাইস রেশিওর সাথে ইকুয়াল থাকে, তখন ভারসাম্যের মধ্যে আছে, ঠিক আছে। তার মানে এমআরএস ইকুয়াল টু প্রাইস রেশিও বলেছে, তো তাহলে এই যে পি এক্স বাই পি ওয়াই এরকম হবে। আর এমআরএস মানে এখানে এমইউ এক্স বাই এমইউ ওয়াই, অনেক কিছু আছে, সবগুলি তো বুঝতে পারবে না। এমইউ এক্স বাই এমইউ ওয়াই ইকুয়াল টু এমআরএস, মানে ইকুয়াল টু হবে কি ভারসাম্যের ক্ষেত্রে পি এক্স বাই পি ওয়াই। নেক্সট হচ্ছে লাস্ট আর কয়েকটা। ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড, ডিমান্ড কার্ভ মানে চাহিদা রেখাটা নিম্নগামী হয়ে থাকে, কেন হয়ে থাকে? এটা কি আয় প্রভাবের জন্য, ইনকাম এফেক্টের জন্য, নাকি সাবস্টিটিউশন এফেক্টের জন্য, মানে কি পরিবর্তন প্রভাবের জন্য, নাকি বোথ ইনকাম এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্টের জন্য, নাকি ল অফ সাপ্লাই এর জন্য? কি হবে? হ্যাঁ, মনে রাখবে ল অফ ডিমান্ড যেটা মানে ডিমান্ড কার্ভ যেটা স্লোপটা ডাউনওয়ার্ড, ডিমান্ড কার্ভটা কি রকম? ডাউনওয়ার্ড। এই যে ডাউনওয়ার্ড যে হয়, এটার যদি কারণগুলি দেখো, লক্ষ্য করো, তাহলে দেখবে কারণগুলির মধ্যে ইনকাম এফেক্টও আছে। ইনকামের পরিবর্তনের ব্যাপারটা আসে, মানে এখানে রিয়েল ইনকামের কথা বলে, ইনকাম এফেক্ট মানে রিয়েল ইনকামের চেঞ্জের কথা বলা হয়। আর সাবস্টিটিউশন এফেক্ট একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে আরেকটা দ্রব্যের চাহিদার উপরে যে প্রভাবটা পড়ে। তো এগুলির কারণে কি হয়ে থাকে? ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে থাকে, মানে নিম্নগামী হয়ে থাকে, ঠিক আছে। অনেকগুলি কারণ আছে, এর মধ্যে থেকে এটা উল্লেখযোগ্য কারণ, ইনকাম এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্ট। লাস্ট, when the price elasticity of demand is greater than 1, বলেছে greater than 1, এটা হচ্ছে ডিগ্রি অফ থেকে বলেছে প্রাইস ইলাস্টিসিটি। মনে রাখবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বলা হয়, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বলা হয়,
তখন তুমি এগুলির মধ্যে দেখবে একটা ইলাস্টিক আছে, ইলাস্টিক ডিমান্ড, তারপর দেখবে ইনইলাস্টিক ডিমান্ড, তারপর দেখবে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, তারপর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এগুলি মেইন, ঠিক আছে? তাহলে যদি ইলাস্টিক হয় মনে রাখবে ইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, গ্রেটার দেন 1, ইনইলাস্টিক যদি হয় লেস দেন 1, ঠিক আছে? মানে ইনইলাস্টিক যদি হয়, পরীক্ষায় যদি আসে ইনইলাস্টিক ডিমান্ড, তাহলে মনে রাখবে লেস দেন, মানে লেস দেন 1 হবে। পারফেক্টলি ইলাস্টিক যদি হয়, হ্যাঁ পারফেক্টলি ইলাস্টিক বলেছে, পারফেক্টলি ইলাস্টিক ক্ষেত্রে কোনো পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে ইনফিনিটি হবে, মনে রাখবে ইনফিনিটি। আর ইনইলাস্টিক যদি হয় তখন 0 হবে, তখন 0। এটা একটু আগে একটা এমসিকিউর মধ্যে ছিল, ঠিক আছে? এটা ছিল না? তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি 0, মনে রাখবে ইনইলাস্টিক, বেশি পরিবর্তন হবে না, চাহিদার পরিবর্তন হয় না। আর চাহিদার যদি অসংখ্য অনেক বেশি পরিবর্তন হয় তাহলে ইনফিনিটি। আর দামের পরিবর্তন থেকে চাহিদার পরিবর্তন বেশি যদি হয় তাহলে ইলাস্টিক। আর যদি দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনটা কম হয় তখন ইনইলাস্টিক। বুঝা গেল? তাহলে এখানে কি বলেছে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড গ্রেটার দেন 1, তাহলে কি হবে, গ্রেটার দেন, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো, কি হবে, ইলাস্টিক। ইলাস্টিক গ্রেটার দেন বলেছে, ইলাস্টিক, ঠিক আছে? গ্রেটার দেন, যদি লেস দেন বলতো ইনইলাস্টিক, যদি বলতো ইনফিনিটি তখন পারফেক্টলি, যদি বলতো যে ইকুয়াল টু 0 তখন কি হতো, ইনইলাস্টিক। বুঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হুইচ ডিমান্ড কার্ভ ইজ প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। কোনটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস? একটু আগে ছিল এটা, হ্যাঁ পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে? আর ইনইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, ইনইলাস্টিকের ক্ষেত্রে এরকম হবে না। আমাদের তো এটা দরকার নেই এখন, আমাদের দরকার এটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, বি নাম্বার, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কি হয়, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স একদম আনুভূমিক অক্ষের সমান্তরাল যদি হয়ে থাকে তাহলে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের যে কার্ভটা সেটাই, ঠিক আছে? লাস্ট কোশ্চেন হচ্ছে ইনক্রিজ ইন ডিমান্ড, যদি ডিমান্ড মানে চাহিদার যদি বৃদ্ধি পায় তাহলে এর মানেটা কি, এর মানেটা কি? ইনক্রিজ ইন ডিমান্ড মিন্স এক্সপানশন অফ ডিমান্ড নাকি কন্ট্রাকশন অফ ডিমান্ড নাকি রাইট শিফট অফ ডিমান্ড কার্ভ নাকি লেফটওয়ার্ড শিফট অফ ডিমান্ড কার্ভ? কি বলেছে, যদি চাহিদার বৃদ্ধি ঘটে এক্ষেত্রে কি হবে, মনে রাখবে চাহিদার যদি বৃদ্ধি বলে তাহলে এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। তারপর যদি বলে কি, বলেছে কি ইনক্রিজ হয়েছে, ডিমান্ডটা বেড়েছে, হয়তো বা এরকম হতে পারে যে ক্রেতার আয় বেড়েছে এর জন্য চাহিদা রেখাটা পরিবর্তন হয়েছে। তাহলে ক্রেতার আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হতে পারে, চাহিদা রেখা স্থানান্তর হতে পারে, মানে পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের মধ্যে বলেছে কি ইনক্রিজ, তার মানে কি হবে, রাইট ওয়ার্ড শিফট হবে, ঠিক আছে? তার মানে এটা সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? আর যদি ডিক্রিজ বলতো তাহলে কি হতো, লেফট ওয়ার্ড শিফট হতো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাই এত সময় ধরে ক্লাস করলে অসংখ্য ধন্যবাদ। সবাই সঙ্গে থাকো স্কুল অফ অ্যাচিভার্স। নমস্কার।